সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি হরিবল হরিবল। আমি কিছু কিছু ইতিহাস এই যে বিস্তারিত লেখা আছে তার কিছু কিছু ইতিহাস আমি বলে যাচ্ছি। ঘটনাগুলো সব বললে পরে ওই একটা কেন 10টা ভিডিওয়ে একটা ঘটনা শেষ হবে না। আমি শুধু কিছু কিছু করে বলে যাচ্ছি। গ্রন্থ সংগ্রহ করলে আপনারা সবটুকু জানতে পারবেন, গ্রন্থের ভাষা কেমন লাগে, গ্রন্থের ভাবধারা কেমন লাগে, আপনারা সব কিছু অনুধাবন করতে পারবেন। আমরা দেখেছি কৃষ্ণ দ্বারায় বিষ্ণু করে অসুর সংহারে, কৃষ্ণর দ্বারায় বিষ্ণু শক্তি অসুর সংহার কল্পে নিয়োজিত ছিল। ঠিক এই মহাপুরুষগণ একে অন্যের মাধ্যম দিয়ে, একে অন্যের সাহায্যে তারা কাজ করেন, সরাসরি কাজ করেন না। কিছু কাজ সরাসরি করেন, কিছু কাজ আবার ভক্ত মাধ্যমে তিনি করে থাকেন। এই হলো মহাপুরুষগণের একটা বৈশিষ্ট্য। আজকে যে ঘটনায় আমরা প্রবৃত্ত হয়েছি, ঘটনাটা রয়েছে শ্রী নীলকান্ত লীলাবিথি গ্রন্থের প্রথম খণ্ডের 82 পৃষ্ঠা বাগদা আশ্রমের উৎসবে শিরোনামে। এই যে বাগদা আশ্রমের উৎসবে, অর্থাৎ বাগদা আশ্রমে তখন ওই একটা বিরাট উৎসব হয়তো প্রতি বছর হয়ে থাকে। সেই উৎসবে মন্দির উদ্ঘাটনের কথা ছিল সেই দিনটা। তাহলে মন্দির উদ্ঘাটন হবে তখন, আগে তো মন্দির হয়নি, পরে মন্দির হয়েছে, সেই মন্দিরটা উদ্ঘাটন হবে। তাই এই উৎসবটা মনে করেছেন ঠাকুর সত্যানন্দ জীবিত রয়েছেন। এইবার ভক্তগণ বললেন যে বাবা, তুমি এত বড় উৎসব করতে যাচ্ছ, তা তোমার গুরুদেব আমাদের দাদু গোসাইকে নিমন্ত্রণ করবেন? না না, নিমন্ত্রণ করার কোনো দরকার নেই, উনি তো সব জানে, আবার নিমন্ত্রণ কিসের? গুরু শিষ্যের কি সম্পর্ক, বড় বিচিত্র সম্পর্ক। উনি তো সব জানে, ওনার নিমন্ত্রণ করার কি দরকার? তো বলল না বাবা, তবুও এত বড় উৎসব যেখানে হচ্ছে, দাদু গোসাই যদি আসেন তাহলে আমরা কত আনন্দ পাবো। নৌ মশাই যাই কয়ে আসি। ঠাকুর গ্রাম্য ভাষায় কথা বলতেন তো, তাই যদি আমার কোনো সাহিত্যিক বন্ধু বা বিদ্বান ব্যক্তি শোনেন, তবে শুনে যেন ছোট মনে করবেন না ঠাকুরকে। কেননা ঠাকুর দেশি ভাষায় কথা বললেও খুব মধুর, তার কণ্ঠস্বর মধুর ছিল, তার চলা মধুর ছিল, তার বলা মধুর ছিল। মানে এই যে মধুময় পুরুষ, এই মধুময় পুরুষের সব ভাষাই ভালো লাগে। নদী মশাই মানে চলো মশাই, এই যে কি ভাষা, কিন্তু এই ভাষার মধ্যে এত মিষ্টতা। আমরা ঠাকুর অসীমানন্দকেও দেখেছি, মশাই নদী চলো, দেখা হলো বা মশাই নো, এই যে নো মানে চলো, এর যে কত বড় তাৎপর্য তা ও এক জায়গায় বসে সিদ্ধান্ত নিলে বোঝা যায় কিছুটা। চঞ্চলতার মধ্যেও কিছু বোঝা যাবে না যে কত সমাদর করে, কত নিজের মনে করে মানুষটাকে নো মশাই চলো এই বলেন। যাই হোক, ঠাকুর অসীমানন্দ অধ্যায়ের পরে আসছি। এখন যে বাগদা আশ্রমের উৎসবের ঘটনাটা বলছি, এটা দুটো তিনটে ক্যাসেট হবে, দুটো তিনটে ভিডিওর মাধ্যমে আমরা ঘটনাটা সম্পূর্ণ পাব। কেননা একটুখানি ঠাকুরের পূর্ব ইতিহাস না বললেও বুঝতে কষ্ট হবে। তাই আমি চাইছি যে সকল ভক্তগণ যেন ঠাকুরের কথাগুলো যথাযথভাবে গ্রহণ করবার অবকাশ পান।
এই জন্য আমি কিছু কিছু চেষ্টা করছি যে সেই কথাগুলোর একটু পাশে যাওয়ার জন্য। যাই হোক, বোঝানোর মধ্যে অনেক ভুল ত্রুটি থেকে যেতে পারে, তার জন্য আপনারা ক্ষমা সুন্দর গুণে আমাকে ক্ষমা করবেন। তবে আমার মনের উদ্দেশ্য এইটাই, আমার ঠাকুরের কথা সকল ভক্তের কাছে পৌঁছে যাক, এটা আমার মনের একান্তই উদ্দেশ্য। আর আমার নিজত্ব জাহির করা কোনো উদ্দেশ্য আমার নেই। মহাপুরুষগণ নিজেদের শক্তি দেখা যায় অন্যের মাধ্যম দিয়ে প্রকাশ করেন। আজকে ঠাকুর সত্যানন্দ ভক্তদের অনুরোধে চলে গেলেন তার গুরুদেব শ্রীমৎ সুখদেব ব্রহ্মচারী মহাশয়ের কাছে, যিনি এক জায়গায় বসে সমস্ত জগতের খবর বলতেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু, তিনি একবার সুখঘোষের আশ্রম দর্শন করতে এসেছিলেন। তিনি শুনেছিলেন যদি কর্মী থাকে কেউ, তাহলে সুখদেব ব্রহ্মচারী একজন কর্মী। শুনে তিনিও কর্মপ্রাণ মানুষ, তো ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তারও খুব ভালো লেগেছে যে কর্মী মানুষ সুখদেব ব্রহ্মচারী, তাহলে না দেখে তো পারা যায় না। তিনি একদিন দেখতে এলেন। দেখতে এসে ঠাকুর সুখদেব তিনি যখন পৌঁছালেন আশ্রমে, মুখ্যমন্ত্রী এসেছেন, কিন্তু তাকে যে আদর আপ্যায়ন করে সবাই বসতে দেবেন বা কিছু, এমন কিছু নেই। ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর এমন কোনো নির্দেশ কোনো ভক্তের পরে নেই যে তার আশ্রমে কেউ এলে আলাদা করে তাকে সেবা যত্ন করবে, সে অধিকার নেই। তো মুখ্যমন্ত্রীজি দাঁড়িয়ে রয়েছেন, খালি দেখছেন, ঘুরে ঘুরে এদিক সেদিক দেখছেন, কিন্তু কেউ বসতে বলছে না। সুখদেব ঠাকুর ওদিকে ফুলের চারায় জল দিচ্ছেন, তিনি দেখেও দেখেন না, ভ্রুক্ষেপও করেন না। এত পুলিশ পালাস যা কিছু, এত লোকজন, এত হইচই, কিছুই তার কোনো খেয়াল নেই। তিনি সম্পূর্ণ জায়গায় জল দিলেন ফুল গাছে, তারপরে এলেন। এর মধ্যে 2-3 বার খবর গেছে, বাবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু এসেছেন, বাবা আসুন। শুনেও শোনেননি। তারপর যখন তিনি সমস্ত কর্ম সমাপ্ত করে এলেন, তখন জ্যোতি বসু বললেন যে আমার জীবন আজ ধন্য, সত্যই আমি একজন কর্মীকে দর্শন করলাম। আপন কাজে যিনি কঠোর, কবির ভাষায় রয়েছে না, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। সবার আমি ছাত্র, কবিতার নাম সবার আমি ছাত্র। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নূতন ভাবে নূতন জিনিস শিখছি দিবারাত্র। আকাশ শেখায় তাহার সমান, হই যেন বাহি মৌন মহান। সূর্য শেখায় তাহার সম, আপন তেজে জ্বলতে। কত সুন্দর কবিতা। যাই হোক, এখানে কিছুটা অংশ সমাপ্ত করলাম। এইবার ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর নিকটে স্বামী সত্যানন্দ দেব পৌঁছাবেন, এইটা আরেকটা অধ্যায়ে যাবে। তারপর আরেকটা অধ্যায়ে ঠাকুরের নিমন্ত্রণ করার পর তিনি নিমন্ত্রণ এসেছেন, এইটাই হচ্ছে আরেকটা অধ্যায়। যাই হোক, এই অধ্যায়টা আমি এখানেই সমাপ্ত করছি। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ প্রেমানন্দ।